সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শান্তিপ্রেমী বাংলাদেশিদের উপর আরেকটি যুদ্ধ চাপিয়ে দিতে চান ইউনূস গংরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খুনি ইউনূসের আমলে সাইবার সহিংসতায় নারীরাই বেশি ভুক্তভোগী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাদিকে গলি, প্রধান অভিযুক্তের জামিন বিতর্ক নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শান্তিপ্রেমী বাংলাদেশিদের উপর আরেকটি সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে, এমন অভিযোগ ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। সমালোচকদের দাবি, শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস ও তার ঘনিষ্ঠ একটি গোষ্ঠী, যাদের ইউনূস গং বলে আখ্যা দেওয়া হচ্ছে, এই পরিস্থিতিকে উস্কে দিচ্ছে। তাদের অভিযোগ, ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তান প্রতিশোধের সুযোগ খুঁজছে এবং যে উদ্দেশ্যে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই নেপথ্যে সক্রিয় ভূমিকা রাখছে। সমালোচকদের ভাষ্যমতে, এই পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হিসেবে কাজ করছে জুলাইয়ের ছাত্র আন্দোলনের কিছু পরিচিত মুখ ও রাজনৈতিক সংগঠকরা। তাদের বক্তব্য ও কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। গত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে স্বাধীনতা আন্দোলন, এই দিনের দেশ যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই আইএসআই এর প্রেসক্রিপশন অনুসরণ করে ভারত বিরোধী কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে সোমবার রাজধানীতে এক সমাবেশে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারিমূলক ভাষায় বলেন, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন, এ ধরনের বক্তব্য সহিংসতাকে উস্কে দিতে পারে এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। একই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আরও এক ধাপ এগিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও আসন্ন নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে। এই প্রেক্ষাপটেই তিনি ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন। ইতিহাস টেনে সমালোচকরা স্মরণ করিয়ে দিচ্ছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। মিত্রবাহিনীর যৌথ প্রতিরোধে পাকিস্তানি বাহিনী কোণঠাসা হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে বাধ্য হয়েছিল। তাদের মতে, স্বাধীনতার ৫৪ বছর পর আবারও সেই পরাজিত শক্তির প্রভাব বাংলাদেশের রাজনীতিতে ভর করার চেষ্টা করছে। অন্যদিকে ঐতিহাসিক বাস্তবতা তুলে ধরে বিশ্লেষকরা আরও বলেন, ভারত কখনোই বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে দেখেনি, বরং রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও দুই দেশের সম্পর্ক বহু সময়ই গুরুত্বপূর্ণ সহযোগিতার ভিত্তিতে এগিয়েছে। সে কারণে উস্কানিমূলক বক্তব্য ও কর্মসূচি থেকে বিরত থেকে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল। এদিকে দেশে ইন্টারনেট ব্যবহারের হার বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইনে নারী ও শিশুর প্রতি সহিংসতা। গত বছর গণ অভ্যুত্থান শুরুর সময় জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ মাসের দেশের ৮টি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে নারী ও শিশুর প্রতি সাইবার সহিংসতার ৬২০টি অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগ জমা পড়ে খুলনার সোনাডাঙ্গা, রংপুরের কোতোয়ালি, বরিশালের কোতোয়ালি ও কাউনিয়া, গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জের ফতুল্লা এবং ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি থানায়। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে সংবাদ মাধ্যমে ৫৬টি সাইবার সহিংসতার খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৫৪ জন ভুক্তভোগী ছিলেন নারী। আজ রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিজুর রহমান সম্মেলন কক্ষে নারী ও প্রযুক্তি, অনলাইনে সহিংসতা নিরসন ও আইনি সুরক্ষায় করণীয় বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। ১৪টি সংগঠনের প্ল্যাটফর্ম সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন এই সভার আয়োজন করে। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। সভায় বক্তারা বলেন, পরিবার ও সমাজে মর্যাদাহানির ভয়, সাইবার অপরাধ সংক্রান্ত মামলাগুলোর প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হওয়া নানা কারণে ভুক্তভোগী নারীরা অভিযোগ জানাতে আগ্রহী হন না।
জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকা ও রাজনীতিতে অংশ নেওয়া নারীরা অনেক বেশি সাইবার সহিংসতার শিকার হচ্ছেন। এই সময়ে ডিজিটাল অধিকার সুরক্ষা আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় গ্রেপ্তারের পর জামিন পান। এ নিয়ে আইন উপদেষ্টাকে জড়িয়ে ও বিচার ব্যবস্থা নিয়ে অনলাইন ও অফলাইনে প্রশ্ন তোলেন অনেকে। গতকাল রাতে জামিন বিতর্ক শিরোনামের এক ফেসবুক পোস্টে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পোস্টে তিনি লিখেছেন, আমাদের প্রিয় ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ করেছে ছাত্রলীগের ফয়সাল করিম মাসুদ নামের এক ছাত্রলীগ সন্ত্রাসী। তাকে র্যাব গ্রেপ্তার করেছিল গত বছর। এরপর তার জামিন হয়েছে হাইকোর্ট থেকে। এই প্রসঙ্গে জামিন দেয়ার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহলে আবারও সমালোচনা আলোচনার বিতর্ক উঠেছে। তিনি বলেন, হাইকোর্ট বিচারিক কাজের স্বাধীন একটি প্রতিষ্ঠান। হাইকোর্টের উপর আইন মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ পৃথিবীর কোনো দেশে থাকে না, বাংলাদেশেও নেই। কাজেই সেখানে ফয়সাল করিম মাসুদের জামিন হওয়ার সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক ছিল না। ফয়সাল করিম মাসুদ গত বছর জামিন পেয়েছিল অস্ত্র মামলায়। হাইকোর্টে অস্ত্র মামলার জামিন সহজে হওয়ার কথা নয়। এটি তখনই হতে পারে যখন প্রভাবশালী আইনজীবীরা এসব মামলায় জামিন দেওয়ার পক্ষে অবস্থান নেন। এই আইনজীবীরা অধিকাংশই বড় রাজনৈতিক দলগুলোর নেতা। অভিযোগ রয়েছে যে তাদের প্রভাবে এসব জামিন হওয়া সহজতর হয়। জামিন বাণিজ্য নিয়ে আইন উপদেষ্টা পোস্টে লিখেছেন, জামিন বাণিজ্য যারা লিপ্ত আছেন তাদেরকে বলছি, এবার থামুন। আমাদের ছেলেদের জীবন বিপন্ন করার মতো সিদ্ধান্ত নেবেন না। এক গণহত্যাকারী পাশের দেশে বসে আমাদের জুলাই বীরদের হত্যা করার হুমকি দিচ্ছে। বিচারিক বিবেচনায় বাইরে গিয়ে জামিন নিয়ে সেই গণহত্যাকারীর অনুসারীদের এই সুযোগ করে দেবেন না, না হলে পরকালেও এর দায় আপনাদের নিতে হবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। বুধবার তিনি হাদিকে দেখতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে, রাত 9টা 40 মিনিটে ডক্টর ভিনিয়ান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।